জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের লেকচার নম্বর ৮ এবং তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের স্নাতক চতুর্থ বর্ষের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কোর্সের ক্লাসগুলো আমি নিয়মিতভাবে নিয়ে যাচ্ছি। আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু হলো স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা, স্থানীয় স্বায়ত্তশাসনের প্রাতিষ্ঠানিকীকরণ ও মাঠ প্রশাসন। তোমাদের জন্য আমার পরিচয়টা আবারও দিয়ে দিচ্ছি। আমি শবনম জাহান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্মরত আছি মিরপুর কলেজে। তোমাদের ক্লাস সম্পর্কিত যে কোনো বিষয় জানার জন্য আমাকে মেইল করতে পারো, কিংবা ক্লাসের পরে আমার কমেন্ট বক্সে তোমরা জানতে চাইতে পারো যে কোনো সমস্যা নিয়ে। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা। বিংশ শতকের 50-এর দশকে এটা মনে করা হতো যে কেন্দ্রীয় শাসন ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রসমূহের আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভবপর, যা ঔপনিবেশিক শাসন আমল থেকে চলে আসছিল। এই ব্যবস্থাকে বিশ্বব্যাংক ও দাতা সংস্থাগুলো উন্নয়ন রাষ্ট্রের প্রেক্ষিতে সমর্থন দিয়েও আসছিল। বিংশ শতকের 60-এর দশকে এই ধারণার পরিবর্তন ঘটে এবং সকলের নিকট অনুমেয় হয় যে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভবপর নয়। ফলশ্রুতিতে অর্থনৈতিক ক্ষেত্রে স্থবিরতা দেখা দেয় এবং ধনী ও দরিদ্রের বৈষম্য ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা রাতারাতিভাবে বৃদ্ধি পেতে থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কেন কেন্দ্রীয় সরকারের একক ব্যবস্থাপনায় সমগ্র রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। যে বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে যে প্রথমে যেভাবে ধরে নেওয়া হচ্ছিল যে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সমগ্র রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে একটা কেন্দ্র থেকে যেভাবে পরিকল্পনাগুলো গৃহীত হচ্ছে তা তৃণমূল পর্যায়ে সঠিকভাবে পৌঁছানো সম্ভবপর হচ্ছে না। এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে যেয়ে স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা দেখা গেল এবং স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা সেই জায়গা থেকে কিন্তু আসলে উৎপত্তি। তৃতীয় বিশ্বের দেশসমূহে স্থানীয় সরকারসমূহের সক্রিয় ও স্বাধীন অস্তিত্ব নেই। এই সরকারসমূহ সরাসরি কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত। স্থানীয় সরকারের বহুবিধ কার্যাবলী দক্ষভাবে সম্পাদনের একটি প্রয়োজনীয় পূর্ব শর্ত হচ্ছে পর্যাপ্ত অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনার ক্ষমতা। আর এরূপ স্থানীয় অর্থ সংগ্রহ ও তা সুষ্ঠুভাবে ব্যবহার ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণকে স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থা বলে। স্থানীয় সরকারের আয়ের উৎস নির্ধারিত হলেও কর আদায়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মনীতি নেই। অধিকাংশ উপজেলার আওতায় পৌরসভার অবস্থান হলেও কর আদায়ের ক্ষেত্রে সীমিত হয়ে পড়েছে। এখানে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে তা কিন্তু কেবলমাত্রই বাংলাদেশের জন্য। বাংলাদেশের স্থানীয় ব্যবস্থার এখানে কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হচ্ছে। তার কারণ হচ্ছে স্থানীয় সরকার বা স্থানীয় স্বায়ত্তশাসনকে যেভাবে তত্ত্বগতভাবে খুব সহজ মনে হয় যে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি দ্বারা তাদের অঞ্চলের স্ব অঞ্চলের কার্যক্রম পরিচালিত হবে, প্রকৃত অর্থে কিন্তু তা ততটা সহজ নয়। তার কারণ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনায় তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো কিন্তু এখনো সেই উন্নত বিশ্বের মতো তাদের প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব হয়নি। ফলে দেখা যায় যে কেন্দ্রীয় সরকার তার কর্তৃত্ব কোনো অংশেই স্থানীয় সরকার সমূহের হাতে পক্ষ দিতে সম্মত হয় না এবং সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের একটা নিয়ন্ত্রণ তারা চালু রাখার ব্যাপারে সচেষ্ট হয়, সেভাবে আইনগত বাধ্যবাধকতাও তারা তৈরি করে রাখে। এবং এমন অবস্থায় স্থানীয় সরকার ব্যবস্থাপনার যেহেতু অর্থ অনেক বড় একটা উপাদান, অর্থের মাধ্যমেই কিন্তু সকল কার্যক্রম পরিচালিত হয়। তো অর্থ ব্যবস্থাপনায় যদি ত্রুটি থাকে, অর্থ ব্যবস্থাপনায় যদি তোমার সঠিক সক্ষমতা না থাকে স্থানীয় প্রশাসনের, তাহলে কিন্তু তাদের মাধ্যমে সে যে দারিদ্র্য দূরীকরণ, সে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা কোনো কিছুই কিন্তু সম্ভবপর হয় না। এক্ষেত্রেই কিন্তু আসলে বিরোধিতা দেখা দেয় কেন্দ্রের সাথে স্থানীয় প্রশাসনের।
বাংলাদেশের স্থানীয় সরকার নিম্নোক্ত খাত থেকে অর্থ সংগ্রহ করে থাকে। প্রথমত ইউনিয়ন পরিষদের অর্থ ব্যবস্থাপনা, দ্বিতীয়ত উপজেলা পরিষদের অর্থ ব্যবস্থাপনা, তৃতীয়ত জেলা পরিষদ অর্থ ব্যবস্থাপনা এবং সর্বশেষ হচ্ছে পৌরসভার অর্থ ব্যবস্থাপনা। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের কর আদায়ের চৌহদ্দি বিশাল হলেও বাস্তবে ২ বা ৩টি খাত ছাড়া ট্যাক্স বা কর আদায় করতে পারে না। ফলে তাদের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হতে হয়। এই বিষয়টা দেখো খুব বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে বিগত ক্লাসগুলিতে কিন্তু আমি তোমাদের দেখিয়েছি যে ইউনিয়ন পরিষদ কোন কোন খাত থেকে তাদের অর্থ সংগ্রহ করতে পারে, উপজেলা পরিষদ কোন খাত থেকে অর্থ সংগ্রহ করতে পারে কিংবা পৌরসভা। এখন যেখানে আমরা খাতগুলোর ক্ষেত্রে কিন্তু সেখানে অনেক বেশি গুরুত্ব দিয়েছি অর্থ সংগ্রহের জন্য। অনেক ধরনের ব্যবস্থা কিন্তু কাগজে কলমে আছে। কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা এইমাত্র জানতে পারলাম যে প্রকৃত অর্থে কিন্তু ২-৩ টা খাত ছাড়া তারা সেভাবে অর্থ সংগ্রহ করতে পারে না। ফলে তাদের সমগ্র অম অর্থ বছরের যে কর্মকান্ডগুলো পরিচালনা করতে হয় তার জন্য কিন্তু তাদেরকে কেন্দ্রীয় সরকারেরই মুখাপেক্ষী হয়ে থাকতে হয় এবং এক্ষেত্রেই কিন্তু সমস্যাটা বাড়ে। তার কারণ হচ্ছে অর্থ ব্যবস্থাপনা ছাড়া কোনো উন্নয়ন কর্মকাণ্ডে চ সচল রাখা সম্ভবপর হয় না এবং উন্নয়ন কর্মকাণ্ড যদি সচল না থাকে তাহলে নগরবাসীকে সেবা দেওয়া তো একেবারে অসম্ভব এবং কঠিন একটা বিষয়। আমরা অনেক সময় পত্র-পত্রিকা বা টিভিতে যেভাবে আমরা নিউজগুলি দেখি যে পৌরসভা এই কাজগুলি করতে পারছে না বা ইউনিয়ন পরিষদের এই কাজগুলি সম্ভবপর হচ্ছে না। এই বিষয়গুলো আমরা যেভাবে বাহ্যিক অর্থে দেখি কিন্তু আসলে কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? যে যখন পর্যাপ্ত অর্থ বরাদ্দ তোমার জন্য না থাকবে, তখন তুমি কিভাবে সে কাজগুলি সম্পন্ন করবে? কারণ যেকোনো কাজের জন্যই অর্থ অনেক প্রয়োজনীয় একটা বিষয়। আচ্ছা, আমরা একটু জেনে নেই যে স্থানীয় অর্থ ব্যবস্থাপনা বলতে আমরা আসলে কি বুঝে থাকি। অর্থ হচ্ছে স্থানীয় সরকারের প্রধান প্রতিবন্ধকতা। উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে অর্থের সংকট। সুষ্ঠু অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় মাধ্যমে সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। মূলত কেন্দ্রীয় সরকারের কাজের ভার লাঘব করার জন্য তৃণমূল পর্যায়ে জনসেবার দায়িত্ব স্থানীয় সরকারের উপর অর্পণ করা হয়। স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ তাদের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার ভয়ে সাধারণত জনগণের উপর ট্যাক্স আরোপ করতে ভয় পায়। তাই অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় সরকার সমূহকে তাদের অর্থের মূল উৎস হিসেবে কেন্দ্রীয় সরকারের অনুদান অথবা সাহায্যের উপর নির্ভরশীল হতে হয়। স্থানীয় সরকারের অর্থ সংগ্রহ ও তার সুষ্ঠুভাবে ব্যবহার এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণকে স্থানীয় অর্থ ব্যবস্থা বা স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থা বলা হয়ে থাকে। দেখো, আমরা শুরু থেকে যে ৭টা ক্লাস নিলাম, এই প্রতিটা ক্লাসেই কিন্তু আমরা আলোচনা করেছি স্থানীয় সরকার বলতে কি বুঝি, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বুঝি, স্থানীয় সরকার, স্থানীয় স্বায়ত্তশাসনের যে খুব গুরুত্বপূর্ণ যে এককগুলো আছে ইউনিয়ন, পৌরসভা, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন, তারপরে উপজেলা পরিষদ, ইভেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বিশেষ স্থানীয় প্রশাসন ব্যবস্থা তা নিয়েও কিন্তু আমরা অল্প পরিসরে আলাপ করেছি। এখন দেখো এই প্রতিটা জায়গায় যত সহজভাবে তত্ত্বগতভাবে তোমাদেরকে বোঝানো গেল যে আসলে আমাদের কাগজে কলমে আমরা যা দেখতে পাচ্ছি যে স্থানীয় সরকার ব্যবস্থাগুলো কিভাবে গঠিত হবে, তাদের নির্বাচিত প্রতিনিধিরা কোন যোগ্যতা বলে নির্বাচিত হবে, কিভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে, কত বছর তারা দায়িত্ব পালন করতে পারবে ইত্যাদি বিষয়গুলো আমরা যেভাবে আলোচনা করেছি আসলে প্রতিটা জায়গায় ঠিক আছে। কিন্তু সমস্যাটা ঘটে কোথায়? সমস্যাটা হচ্ছে অর্থ ব্যবস্থাপনার কারণেই কিন্তু স্থানীয় সরকারগুলো তাদের সম্পূর্ণ সক্ষমতা প্রদর্শন করতে পারে না। তাদের যতটুকু অ টার্গেট থাকে উন্নয়ন কর্মকান্ডগুলি করার, নাগরিকদের সেবা দেওয়ার, সে জায়গায় কিন্তু তারা অনেক বেশি আম অসহায় হয়ে পড়ে কেবলমাত্র অর্থ ব্যবস্থাপনার অভাবে এবং যে কারণে স্থানীয় অর্থ ব্যবস্থাপনা এত বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখো আমরা এই যে স্লাইডের মধ্যে যে বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে
কেন্দ্রীয় সরকারের কাজের ভার লাঘব করার জন্যই কিন্তু তৃণমূল পর্যায়ে স্থানীয় এই প্রতিনিধিগণের দ্বারাই কিন্তু স্থানীয় যে শাসন ব্যবস্থাটা পরিচালিত হওয়ার কথা। তবে সেক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে যে অনেক বড় বিষয় একটা অর্থ ব্যবস্থাপনা, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারও যেমন পুরোপুরি তাদেরকে সহায়তা করে না, তেমনি সে ছোট্ট পরিসরে যে জনপ্রতিনিধি আছে তারাও এককভাবে, যদিও তাদের অর্থের উৎসের যে পরিধি আছে, সে পরিধির সর্বোচ্চ তারা বিচরণ করতে পারে না। তার কারণ হচ্ছে তাদের অনেক বেশি ভয় থাকে যে তাদের জনপ্রিয়তা না হারিয়ে যায়। যেহেতু সেই ছোট, ছোট অঞ্চলে, ইউনিয়নে বা পৌরসভায় বা সেটা তোমার হচ্ছে উপজেলা পরিষদে কিংবা তোমার সিটি কর্পোরেশনে যারা দায়িত্বপ্রাপ্ত হয়, সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কিন্তু সবসময় চিন্তা করে যে তারা যাদের মাধ্যমে নির্বাচিত হয়েছে তাদের আস্থা অর্জন করার জন্য। এখন সেই আস্থা অর্জন করার জন্য কাজের যে আ সদিচ্ছা তাদের থাকে, তার সাথে অর্থের যে বিরাট একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা কিন্তু তারা শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতির মাধ্যমেই তারা পূরণ করার চেষ্টা করে। কিন্তু কাজের মাধ্যমে তারা সেটা পূরণ করতে পারে না। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে কেন্দ্রীয় অ প্রশাসন থেকে অর্থ বরাদ্দ কম পাওয়া এবং তাদের নিজেদের অর্থ অ অ যে অর্থ তাদের জন্য যে অর্থের আয়ের একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটাও তারা পুরোপুরি ব্যবহার করতে না পারা। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে স্থানীয় অর্থ ব্যবস্থা হলো এমন এক অর্থ ব্যবস্থা যা স্থানীয় সরকার বা প্রশাসনের আয়-ব্যয় সংক্রান্ত নীতিমালা সম্পর্কে আলোচনা করে। স্থানীয় অর্থ ব্যবস্থা হলো এমন এক অর্থ ব্যবস্থা যেখানে স্থানীয় সরকারের কোন, কোন খাত থেকে কতটুকু আয় করবে এবং কোন, কোন খাত থেকে কতটুকু ব্যয় করবে তা আলোচিত হয়। এ প্রেক্ষিতে বলা যায় স্থানীয় সরকার কোন, কোন উৎস থেকে কত আয় করবে এবং কোন, কোন উৎস থেকে কত ব্যয় করবে তাকে স্থানীয় আয় ব্যয় বলে। আর স্থানীয় আয় ব্যয়ের যথাযথ ব্যবস্থাপনাই হচ্ছে স্থানীয় ব্যবস্থাপনা। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে স্থানীয় ব্যবস্থাপনাটা আসলে কি? স্থানীয় ব্যবস্থাপনাটা হচ্ছে যে স্থানীয় সরকার কোন খাত থেকে কতটুকু আয় করবে এবং এই যতটুকু আয় করেছে তা কোন, কোন খাতে কতটুকু ব্যয় করবে তার যে একটা হিসাব নিকাশ, একটা বাৎসরিক হিসাব নিকাশ, একটা অর্থ বছরের হিসাব নিকাশ, তাই হচ্ছে আ অর্থ ব্যবস্থাপনা। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে স্থানীয় সরকারের হিসাব সংরক্ষণ এবং নিরীক্ষ ব্যবস্থাপনা নিয়ে। স্থানীয় সরকারের অর্থ ব্যয়, স্থানীয় সরকারের অর্থ গ্রহণ ও ব্যয় নির্বাহের ক্ষেত্রে স্থানীয় সরকার আইন বা অধ্যাদেশ দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। স্থানীয় সরকার নিয়ম অনুযায়ী প্রতি অর্থ বছরের শেষে আয় ব্যয়ের হিসাব প্রস্তুত করা হয় এবং নির্ধারিত কর্তৃপক্ষের কাছে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রেরণ করা হয়। এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এক ধাপ জনসম্মুখে উপস্থাপনের জন্য নোটিশ বোর্ডে পেশ করা হয়। উপজেলা পরিষদ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষ বলতে ডেপুটি কমিশনারের নাম উল্লেখ করা আছে। উপজেলা পরিষদের ক্ষেত্রে হিসাব সংরক্ষণ ও আয় ব্যয়ের দায়িত্ব উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার উপর অর্পণ করা হচ্ছে। অর্থাৎ এই যে স্থানীয় সরকারের আয় ব্যয় সম্পূর্ণ হিসাব কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করতে বাধ্য। তার জন্য নির্ধারিত কিছু নিয়ম আছে, নির্ধারিত সময় আছে। এই সময়ের মধ্যে যেকোনো মূল্যে স্থানীয় সরকার তার তার আয় ব্যয়ের সম্পূর্ণ প্রতিবেদন পেশ করবে এবং এই বিষয়টাকে বলা হচ্ছে স্থানীয় সরকারের হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থাপনা। আমরা এখন একটু দেখে নিই যে বিষয়টা সত্যিকার অর্থে ভীষণ গুরুত্বপূর্ণ, তা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের প্রাতিষ্ঠানিকীকরণ। স্থানীয় স্বায়ত্তশাসন কেবলমাত্র স্থানীয় এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, কেন্দ্রীয় প্রশাসনকেও সঠিক পরিচালনার গতিপথের সন্ধান দিতে পারে। এটি স্থানীয় এবং আঞ্চলিক স্বার্থ জড়িত কাজের সমাধানের কেন্দ্রের চাপ বহুল পরিমাণে লাঘব করতে সক্ষম।
সংরক্ষণ এই বিষয়টা কিন্তু সত্যি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও তৃতীয় বিশ্বর রাষ্ট্রগুলো আমাদের স্থানীয় স্বায়ত্তশাসনকে খুব বেশি ছাড় দিতে প্রস্তুত না, তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে প্রস্তুত। কিন্তু সত্যিকার অর্থে একটা সমগ্র দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল রাখতে এবং উন্নয়নের ছোঁয়া সমগ্র অঞ্চলব্যাপী সমগ্র দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে স্থানীয় স্বায়ত্তশাসন। এবং স্থানীয় স্বায়ত্তশাসন কিন্তু কেন্দ্রের অনেক কাজের বোঝাও লাঘব করে, অনেক ক্ষেত্রে সময় সাশ্রয় করে এবং অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে সফল হতেও সহায়তা করে। স্থানীয় সরকারের গুরুত্ব অস্বীকার করার মতো নয়, বরং তা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কিন্তু একটা কথা স্মরণযোগ্য যে এগুলো গণতান্ত্রিক ও উন্নয়নকর করতে হলে স্থায়ী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে গড়তে না পারলে গণতান্ত্রিক মূল্যবোধ, উন্নয়নকর কার্যাদি সম্পাদন যাই বলি না কেন প্রতিফলিত হতে পারবে না। স্থানীয় সরকারকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে গেলে এর কার্যাদিকে আইনগত ভিত্তি দিতে হবে, যেন তা প্রতিপালনে কোনো দ্বন্দ্ব বা দ্বিমতের অবতারণা হতে না পারে। এসব সংস্থার নিজস্ব স্টাফ থাকবে, যাদের দ্বারা স্বীয় দায়িত্ব সম্পাদন হবে। প্রাতিষ্ঠানিক মর্যাদা পেতে গেলে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকতে হবে। একে রাজনৈতিক ক্রিয়াকর্ম থেকে আলাদা করা যাবে না, কেননা এসব জনসংগঠন এবং জনগণের অংশগ্রহণে তা হবে প্রাণবন্ত। দেখো যে বিষয়টা গুরুত্ব দিয়েছে, স্থানীয় স্বায়ত্তশাসন কিন্তু স্থানীয় জনগণকে নিয়েই পরিচালিত হতে হবে। ফলে রাজনৈতিক বিষয়টা কিন্তু থাকবে এবং রাজনৈতিক বিষয়টা কি, যে নির্বাচন হবে, নির্বাচনের প্রার্থী হবে, যারা প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছে তাদের কাজকর্মের মূল্যায়ন করবে সাধারণ জনগণ। অর্থাৎ চলমান থাকবে তোমার রাজনৈতিক কর্মকাণ্ড, সেই সাথে কিন্তু এই স্থানীয় স্বায়ত্তশাসন যেন প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব হয় সেই বিষয়ে কিন্তু মনোযোগ দিতে হবে। কারণ শুধুমাত্র রাজনীতির মাধ্যমেই যে বিষয়টা সচল থাকবে তা না, এর স্থানীয় স্বায়ত্তশাসনকে যখন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে তখনই কিন্তু বছর বছর সেখানে যে প্রতিনিধি পরিবর্তিত হবে এবং কর্মকাণ্ডগুলিও চলমান থাকবে, তা কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চিত করা সম্ভব হবে যদি সেটা তোমার স্থায়ী স্টাফ থাকে, যদি সেখানে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকে, তাহলে কিন্তু প্রতিনিধি পরিবর্তিত হলেও কার্যক্রমগুলি থমকে যাবে না এবং যে জিনিসটা হচ্ছে গণতন্ত্রের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিন্তু জাতীয় রাজনীতির প্রভাব প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে না। ঊর্ধ্বতন নিয়ন্ত্রণ অবশ্যই থাকবে, তবে তা হবে উদ্দেশ্যবিহীন। এসব হবে স্থায়ী এবং কার্যাদি সম্পাদনে অনেকটা স্বাধীনতা ভোগ করবে। অহরহ কাঠামোগত পরিবর্তন হলে কোনো প্রতিষ্ঠানই প্রাতিষ্ঠানিকভাবে গড়ে উঠতে পারবে না। সুতরাং স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তুলতে হলে এসব প্রতিষ্ঠানকে নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসনের যে মর্যাদা আছে তা কিন্তু তাকে অবশ্যই দিতে হবে। কেন্দ্রের নিয়ন্ত্রণ কিছুটা থাকবে, কারণ কেন্দ্রের যদি একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে থাকে এবং ঊর্ধ্বতন যে কর্মকর্তারা থাকবে তারা যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে কিন্তু সেখানে স্বেচ্ছাচারিতা আর একটা সম্ভাবনা থাকে, একনায়কতন্ত্রের একটা সম্ভাবনা থাকে এবং নিজের অঞ্চল হিসাবে সেখানে একটা স্বৈরাচারী অবস্থাও তৈরি হতে পারে। ফলে চেকস অ্যান্ড ব্যালেন্স বলে যে একটা বিষয় আছে, যে নিয়ন্ত্রণও হবে এবং ভারসাম্যও থাকবে কাজের গতিতে। এই বিষয়টা যখন পুরোপুরি আ পাম পুরাপুরি প্রতিষ্ঠা করা সম্ভব হবে, তখনই কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন স্বাধীনভাবে তার কাজ করতে পারবে। কারণ তারা জানবে যে কেন্দ্র তাদেরকে মনিটর করছে এবং তারা স্বাধীনভাবে তাদের অর্থ উপার্জন, তাদের অর্থ ব্যয় সব কাজগুলি করবেই এবং সেক্ষেত্রে যদি কোথাও কোনো ব্যত্যয় হয়, সেই ব্যত্যয়টুকু সমাধান করার জন্য তো কেন্দ্র আছেই। অর্থাৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে না, কিন্তু তারা আবার সকলেই যে প্রতিটা কাজে কেন্দ্রের অতিরিক্ত নজরদারি, অতিরিক্ত আম উপদেশ প্রদান, এই কাজগুলি কিন্তু আবার স্থানীয় পর্যায়ের কাজকে অনেক ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। অর্থাৎ সেই বিষয়টাও কোনো অংশে এখানে ঘটতে দেয়া যাবে না।
আমরা এখন একটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমাদের এই যে স্থানীয় স্বায়ত্তশাসন, স্থানীয় শাসন, এর সাথে কিন্তু মাঠ প্রশাসন হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ মাঠ প্রশাসনের মধ্যেই তো এই বিষয়গুলো আছে। আমরা এখন একটু জেনে নেই যে মাঠ প্রশাসনের বর্তমান রূপ, অতীত রূপ এবং কেন বিষয়গুলি সফল হতে পারছে না, তারও কিছু আলোচনা আমাদের এই পর্বে আছে। মাঠ প্রশাসন বলতে প্রশাসনিক বিভাগ যেমন জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের প্রশাসনকে বোঝায়। এদের মধ্যে সর্বনিম্ন একক হলো ইউনিয়ন, যা কতগুলো গ্রাম নিয়ে গঠিত। দুঃখিত। এদের মধ্যে সর্বনিম্ন একক হলো ইউনিয়ন, যা কতগুলি গ্রাম নিয়ে গঠিত স্থানীয় সরকারের নিম্নতম প্রতিষ্ঠান। সম্ভবত জেলাই সবচাইতে প্রাচীন প্রশাসনিক কেন্দ্র। এর জন্ম হয়েছিল বাংলার ভূমি ব্যবস্থাকে সুসংহত করার স্বার্থে। ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে মাঠ প্রশাসনের কার্যকারিতা পুনরুদ্ধারের প্রয়োজন প্রবলভাবে অনুভূত হয়। আমি কিন্তু এক্ষেত্রে আমাদের আ ৭১ এর আগের যে পাকিস্তান পিরিয়ড এবং তারও আগের ঔপনিবেশিক শাসন, সেই বিষয়গুলো এখানে আলোচনায় আনলাম না, এজন্য যে আমরা ১ম ক্লাসে এবং ২য় ক্লাসে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এখন আমাদের দেশ স্বাধীনতার পরে আমাদের মাঠ প্রশাসনের কি অবস্থা, কোথায় ত্রুটি ছিল, কিভাবে সংস্কার করা হয়েছে, তা নিয়ে অল্প পরিসরে আলাপ করব। এ সময় বাংলাদেশ সরকার বেসামরিক প্রশাসন কার্যকরভাবে পুনরুদ্ধারের স্বার্থে বেসামরিক প্রশাসন পুনরুদ্ধার কমিটি নামে একটি কমিটি গঠন করে। এই কমিটি অন্যান্যর মধ্যে জরুরি ভিত্তিতে মাঠ প্রশাসনকে সুশৃঙ্খল করার সুপারিশ করে। এ সুপারিশে মাঠ প্রশাসনের অবকাঠামো ও কার্যাবলী প্রায় অক্ষুণ্ণ রাখা হয়। মাঠ প্রশাসনের পুনরুদ্ধারের সঙ্গে স্থানীয় সরকার পদ্ধতি কার্যকর প্রয়োগ গভীরভাবে সম্পর্কিত ছিল। তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে এই সময়ে সরকার কতিপয় স্থানীয় সরকার পরিষদের বিলোপ ঘোষণা করে। শুধুমাত্র জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের দুটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে অক্ষুণ্ণ রাখা হয়। উক্ত আদেশে থানা পরিষদ বা বিভাগীয় পরিষদ সম্পর্কে কিছু বলা হয়নি। এতে অনুমিত হয় যে তৎকালীন প্রশাসন ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ ব্যতীত অন্য কোনো স্থানীয় সরকার পরিষদের অস্তিত্ব থাকুক তা জাননি। এ সময় ইউনিয়ন কাউন্সিল এবং জেলা কাউন্সিলকে যথাক্রমে ইউনিয়ন পঞ্চায়েত ও জেলা কাউন্সিল নামকরণ করা হয়ে থাকে। এখানে একটা বিষয় একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দেই। দেখো, আমাদের স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, এখানে বুঝতে হবে যে স্থানীয় সরকার পদ্ধতি সেটা আসলে এমন কোনো পদ্ধতির আ মানে গঠন কাঠামো নেই যা পৃথিবীর সকল দেশে স্বীকৃত আছে। যেমন গণতন্ত্রের কথায় যদি বলি, যে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্র, প্রতিটা রাষ্ট্রেই কিন্তু গণতন্ত্র অ হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য সরকার পদ্ধতি। তো এই যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, তা কিন্তু প্রতিটা রাষ্ট্রেই একইভাবে কার্যকর হচ্ছে না। একেকটা রাষ্ট্রের জনগণ, একেকটা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা সবকিছু বিবেচনা করেই কিন্তু প্রতিটা রাষ্ট্রের মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় পদ্ধতিতে, প্রয়োগে, নির্বাচনে। হ্যাঁ? কিন্তু তাই বলে গণতন্ত্রের যে মূল আ মেসেজটা, যে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তা কিন্তু একইরূপ আছে সকল দেশের জন্যই। তো সেভাবে স্থানীয় সরকার ব্যবস্থার জন্য যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই যেই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়, দেখা যায় যে একেক ব্যক্তি একেক পা আ ভাবনা থেকে সেই বিষয়গুলোকে তোমার কিছু সংযোজন করে, কিছু বিয়োজন করে। অর্থাৎ তাদের প্রত্যেকেরই কিন্তু চেষ্টা ছিল স্থানীয় সরকার তথা মাঠ প্রশাসনকে চলমান রাখা, সুশৃঙ্খল করা, এবং এক্ষেত্রে যার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি কিন্তু সেই পদ্ধতিকে অনেক বেশি গ্রহণযোগ্যতা আ তৈরি করার চেষ্টা চালিয়েছেন এবং সেভাবেই নীতিমালাগুলি প্রণয়ন করেছে। দেখো, যে এখানে বলা হচ্ছে যে তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরপর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে কি করা হয়, যে কতিপয় আ স্থানীয় সরকার পরিষদের বিলোপ ঘোষণা করা হয়। শুধুমাত্র তখন জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ রাখা হয় এবং
এর মধ্যে কিন্তু থানা বা বিভাগীয় পরিষদ নিয়ে তেমন কোনো কথা বলা হয়নি। কেন বলা হয়নি? কারণ মনে করা হয়েছিল আপাতত ২ টা জায়গাকে আমরা সুশৃঙ্খল রাখি। এবং এই ২ টা জায়গা কি? একটা হচ্ছে জেলা পরিষদকে সুশৃঙ্খল রাখা এবং একেবারে নিম্নতম যে পরিষদ আছে ইউনিয়ন পরিষদকে সুশৃঙ্খল রাখা। তার মাঝামাঝি বিষয়গুলি নিয়ে তখন আসলে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আচ্ছা, পরবর্তীতে কি হয়ে যায় দেখো, তৎকালীন প্রশাসন ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদ ব্যতীত অন্য কোনো স্থানীয় সরকার পরিষদের অস্তিত্ব থাকুক তা চায়নি এবং এ সময় ইউনিয়ন কাউন্সিল এবং জেলা কাউন্সিলকে যথাক্রমে ইউনিয়ন পঞ্চায়েত এবং জেলা কাউন্সিল নামকরণ করা হয়। সাধারণ নির্বাচনের পূর্ব পর্যন্ত মহকুমা প্রশাসকদের নিজ নিজ ভৌগোলিক সীমারেখার অন্তর্গত ইউনিয়ন সমূহে প্রশাসক নিয়োগের ক্ষমতা অর্পণ করা হয়। জেলা বোর্ড সমূহ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত বোর্ডের কার্যাবলী পরিচালনার জন্য সরকার প্রশাসক নিয়োগ করে। ১৯৭২ সালের ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ১৭ নং আদেশ বলে স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়। এ সংশোধনের মাধ্যমে ডেপুটি কমিশনারকে থানা উন্নয়ন কমিটিতে লোক নিয়োগপূর্বক তা পুনর্গঠনের ক্ষমতা প্রদান করা হয়। কিন্তু পরবর্তী সময়ে এক সার্কুলারের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদে নির্বাচিত সংসদ সদস্যদের তথা রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে থানা উন্নয়ন কমিটি গঠনের বিতর্কিত আদেশ জারি করা হয়। ১৯৭২ সালে জারিকৃত অপর এক সার্কুলারের মাধ্যমে তা বাতিল করা হয়। এই সার্কুলারের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের মধ্য হতে প্রশাসক নিয়োগের বিধান করা হয়। নিয়ত পরিবর্তিত সার্কুলার সমূহের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থানীয় সরকার এবং পরিষদ গঠনের পদ্ধতি নির্দেশ করা হয়। এ পদ্ধতিতে মাঠ প্রশাসনের জেলা পর্যায়ে এবং তার নিচের প্রশাসনিক একক সমূহে রাজনৈতিক দল নিরপেক্ষ রেখে উক্ত প্রতিষ্ঠান সমূহের কার্যাবলী পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে দেখো এখানে বারংবার যে বিভিন্ন পলিসি নেওয়া হচ্ছে, পলিসিগুলোর আদেশ জারি করা হচ্ছে, তাতে করে কিন্তু এটা স্পষ্ট যে স্থানীয় সরকারের যে কার্যক্রমগুলি কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছিল। অর্থাৎ কোন প্রক্রিয়াতে এগোবে, কোন প্রক্রিয়াটা ওই মানে সম্পূর্ণ মাঠ প্রশাসনকে সুশৃঙ্খল করবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসন সম্ভব হবে, নাগরিকদের প্রতিনিধিত্ব থাকবে এবং কেন্দ্রেরও নিয়ন্ত্রণ থাকবে, তা নিয়ে কিন্তু যথেষ্ট মতবিরোধ ছিল, যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব ছিল। ফলে কিন্তু এখানে বারবার বিভিন্ন বিষয় পরিবর্তিত হতে থাকে। আচ্ছা, এবং এই পরিবর্তনের কারণটা দেখো এখানে একটু বলে দেই যে মাঠ প্রশাসনে আমলা কামলা বা সাধারণ ও বিশেষজ্ঞ দ্বন্দ্ব একই প্রকৃতির কাজের জন্য একাধিক সরকারি দপ্তর, তাদের মধ্যে ক্ষমতা, অর্থ ও কাজের দ্বন্দ্ব, পদমর্যাদাগত দ্বন্দ্ব ইত্যাদি দিন দিন প্রকটতর হতে থাকে। এই যে প্রথম কথাটা, এই কথাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখো মাঠ প্রশাসনে যারা আমলা হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয় সেটা যেমন একটা বিষয়, আবার তোমাদের লোক প্রশাসন যে বিষয়টা আছে সেখানে নিশ্চয়ই তোমরা এই জিনিসটা জেনেছো যে সাধারণজ্ঞ কারা এবং বিশেষজ্ঞ কারা, এবং যে কোনো পলিসি প্রণয়নে বা ইমপ্লিমেন্টেশনে দেখা যায় এই দুইটা গ্রুপের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব খুব প্রকট আকার ধারণ করে। তারপরে দেখা যায় যে একই কাজের জন্য একেকজন এক একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছে, এক একটা সরকারি দপ্তরে একই কাজের জন্য পাঠানো হচ্ছে এবং যাদের কাছে পাঠানো হচ্ছে তাদের মধ্যে ক্ষমতা, অর্থ, কাজের দ্বন্দ্ব, পদমর্যাদাগত দ্বন্দ্ব কিন্তু দিন দিন কি হতে থাকে? প্রকট হতে থাকে। অর্থাৎ এখানে যে বাধ্যবাধকতার সম্পর্ক একটা আছে এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে যে হালকা হয়ে যাচ্ছে এবং ইন্টারনাল যে তাদের মধ্যে অনেক কনফ্লিক্ট গুলো আস্তে আস্তে অ্যারাইজ করতেছে, এই বিষয়টা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। আচ্ছা, প্রকৌশলী, চিকিৎসক এবং কৃষিবিদেরা বিশেষ সাধারণ ক্যাডারের কর্তৃত্ব সহজে মানতে চায় না। কিন্তু সচিবালয় প্রশাসন সবসময় সমন্বয়ের নামে সাধারণ প্রশাসনিক কর্মকর্তাদের হাতে অন্য সবার নিয়ন্ত্রণ রেখেই দেয়।
উপজেলা থেকে নিচের দিকে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী মিলিয়ে ১,৪০০ থেকে ১,৬০০ সরকারি বেতন ভাতা পেনশনধারী জনবল রয়েছে। জনবল এবং আর্থিক সংশ্লিষ্টতার পরিমাণে বা পরিমাপে সেবা প্রাপ্তির কোনো মূল্যায়ন নেই। একটি উপজেলায় একই মন্ত্রণালয়ে বা ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ে একাধিক দপ্তর একই ধরনের কাজ করে যাচ্ছে। এই যে একটা চূড়ান্ত রকমের সমন্বয়হীনতা, মাঠ প্রশাসনে কিন্তু এই বিষয়টাই কি করেছে, স্থানীয় স্বায়ত্তশাসনকে প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা প্রদান করেছে। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সমান্তরালভাবে চলছে। একই মন্ত্রণালয়ে পল্লী উন্নয়ন বিভাগের সমবায় সংগঠনের জন্য দুটি দপ্তর, যথা সমবায় অধিদপ্তর, পল্লী উন্নয়ন বোর্ড পৃথকভাবে কাজ করে। সমাজসেবা, যুব, মহিলা, শিশু, আনসার, ভিডিপি, বিআরডিবি দপ্তর প্রভৃতি দপ্তরের কাজের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা একই কাজ ভিন্ন ভিন্ন নামে বা প্রকল্পের অধীনে করে থাকে। অনেকের অর্থবহ কাজ না থাকায় ভিন্ন মন্ত্রণালয়ে নানা কাজে বেকার খাটে। অনেকে কর্মস্থলে প্রায় অনুপস্থিত থাকে। অনেক দপ্তরে পদায়িত কর্মকর্তা নেই। অন্য উপজেলার কর্মকর্তা চলতি বা ভারপ্রাপ্ত হিসাবে কাজ চালান। এ অবস্থা মোটামুটি নিয়মে পরিণত হয়েছে। এই যে বিষয়টা আমরা দেখতে পেলাম, এটা কিন্তু মাঠ প্রশাসনের যে সমন্বয়হীনতারই একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং এই সমন্বয়হীনতা যেখানে থাকবে সেখানে কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন প্রাতিষ্ঠানিকীকরণ এবং স্থানীয় শাসনের যে অর্থ ব্যবস্থাপনা সুন্দরভাবে পরিচালিত হওয়ার কিন্তু কোনোই সম্ভাবনা থাকছে না। আচ্ছা, মাঠ প্রশাসনকে দক্ষ, লক্ষ্যাভিমুখী, সুনির্দিষ্ট ও স্বচ্ছ করা প্রয়োজন। সকল কাজের কাজই এ ধরনের প্রশাসনের যোগ বাসি হয়েছে। এখন কাজ হবে সুনির্দিষ্ট, ফলাফল পরিমাপযোগ্য এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন হবে দ্রুত ও ব্যয় সাশ্রয়ী। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটি করা প্রয়োজন তা হলো প্রশাসন ও রাজনীতির পৃথকীকরণ। কোন পর্যায়ে সরকারি কর্মচারী কোনো স্থানীয় বা জাতীয় রাজনৈতিক দলের নেতা-নেত্রীর কাছ থেকে কোনো নির্দেশ গ্রহণ করবে না। সরকারি কর্মচারীরাও রাজনৈতিক নেতাদের কাছ থেকে কোনো বিশেষ অনুগ্রহ চাইতে পারবেন না। সরকারি কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, পদোন্নতি চাকরি বিধি অনুযায়ী হবে। সরকারি কর্মচারীদের দর-সংশ্লিষ্টতা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। দলীয় রাজনীতির হস্তক্ষেপ থেকে প্রজাতন্ত্রের কর্মচারীদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে। ব্রিটিশ শাসনের ৭০ বছর পরও মাঠ প্রশাসন কাঠামো অনুযায়ী সংস্কার না হওয়ায় তা বহু ক্ষেত্রে ব্যয়বহুল, কালক্ষেপণকারী কালক্ষেপণকারী, অপচয়ী ও অকার্যকর হয়ে পড়েছে। তার উপর রাজনীতি ও প্রশাসনের সীমারেখা মুছে যাওয়ায় নিরপেক্ষ পেশাদার প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। বেসরকারি খাতের বিকাশের কারণে সরকারি বহু দপ্তরের কার্যক্রম সংকুচিত হয়ে পড়েছে, যেমন ডাক বিভাগ, বিএডিসি, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, জনশক্তি উন্নয়ন, নারী উন্নয়ন সহ অনেকের সেবা কার্যক্রম বেসরকারি খাতে প্রবল প্রতিযোগিতা। এখানে অসুস্থ প্রতিযোগিতার বদলে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে। জাতীয় ও স্থানীয় মাঠ পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার জন্যই কিছু দপ্তর ও বিভাগের বিলুপ্তি বা একত্রীকরণ প্রয়োজন। যেমন একই মন্ত্রণালয় ও বিভাগের দুটি অধিদপ্তরের বিষয়। জনস্বাস্থ্য প্রকৌশল ব্রিটিশ সময়ের দপ্তর, এলসি এলসিইডি ১৯৮০ দশকের সৃষ্ট। একইভাবে সমবায় অধিদপ্তর ১৯০৪ সালের প্রতিষ্ঠান, আর বিআরডিবি বাংলাদেশের স্বাধীনতার পরে সৃষ্টি করা হয়। তাদের কাজের যে ধরন, তাদের পৃথক দপ্তরের প্রয়োজনীয়তা প্রশ্ন সাপেক্ষ। এখন সময় হয়েছে এগুলোর সুষমভাবে একত্রীকরণের। কিছু সরকারি দপ্তর বিলুপ্ত বা অন্যান্য দপ্তরের সঙ্গে সংযুক্ত করা যায়। আর যেসব বিষয়ে বেসরকারি খাত অধিক দক্ষ ও ব্যয় সাশ্রয়ী, সেসব খাতে সরকারি বেসরকারি সহযোগিতা সঠিক ক্ষেত্র তৈরি করতে হবে। তবে এসব সিদ্ধান্ত কখনো নির্বাহী আদেশে হওয়া উচিত নয়।
তাই এবারের নির্বাচনী ইস্তিহারে এসব বিষয় বাস্তব দৃষ্টিকোণ থেকে বিবেচিত হোক, নির্বাচনী অঙ্গীকার মাঠ প্রশাসন সংস্কারের এজেন্ডায় স্থান পাক। নির্বাচনের পর একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণ করে মাঠ প্রশাসন সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। অর্থাৎ মাঠ প্রশাসন যে কতটা গুরুত্বপূর্ণ তা কেন্দ্রীয় কর্তৃপক্ষ যখন বুঝতে পারবে, তখন এই বিষয়গুলি যখন নির্বাচনী এজেন্ডার মধ্যে রাখা হবে, তাতেই কিন্তু একটা জনসমর্থনের একটা সুযোগ থাকে এবং জনসমর্থন নিয়ে যখন এই কাজগুলি করা হবে, তখন কিন্তু এই কাজগুলি সর্বসাধারণের কাছে অ্যাকসেপ্টেবল হয় এবং যা একটা রাষ্ট্রের স্থানীয় প্রশাসনের প্রাতিষ্ঠানিকের কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য কিছু রেফারেন্স বইয়ের তালিকা দিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে শামসুর রহমান, আধুনিক লোক প্রশাসন, ঢাকা, বাংলা একাডেমি ১৯৮৭ সালে প্রকাশিত। তোফায়েল আহমেদ, সংস্কার কর্মসূচি, মাঠ প্রশাসন ও স্থানীয় সরকার, যা গণ উন্নয়ন গ্রন্থাগার ও পোস্ট ট্রাস্ট, ২০০০ সালে প্রকাশিত, ঢাকা থেকে। তাছাড়া তোমরা জানো যে কামাল সিদ্দিকী স্যারের যে বইটা আছে বাংলাদেশ স্থানীয় সরকার, অথবা ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান স্যারের যে বইটা আছে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন, এবং সর্বোপরি নতুন একটা বইকে আমি সংযুক্ত করছি এবার, প্রদীপ কুমার সাহা। তার বইটা ছিল ডিভিশনাল কমিশনার ইন রাজশাহী, হিজ রোল অ্যান্ড ফাংশন, যা ইম্পেরিয়াল বুকস রাজশাহী থেকে প্রকাশিত হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। আমি আশা করব আজকের এই লেকচার থেকে তোমরা মাঠ পর্যায়ের অর্থ ব্যবস্থাপনা, মাঠ পর্যায়ের প্রাতিষ্ঠানিকীকরণ, স্থানীয় পর্যায়ের প্রাতিষ্ঠানিকীকরণ এবং মাঠ পর্যায় সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এই যে বিষয়বস্তুগুলো আছে যেগুলি তোমাদের স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়নের সাথে সম্পর্কিত, এই বিষয়টা যখন তোমরা বুঝতে পারবে, পরীক্ষার মতো করে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে, তাতেই কিন্তু আমাদের ক্লাসের সার্থকতা। তো ভালো থেকো তোমরা সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে